এবার দেখ লাইন ইন্টিগ্রেশন দেখলি, এবার হবে সারফেস ইন্টিগ্রেশন। লাইন ইন্টিগ্রেশন মানে কি না, তো যে কোনো একটা পাথ বরাবর আমি ইন্টিগ্রেশন গেলাম, আমি এ পয়েন্ট থেকে বি পয়েন্ট পর্যন্ত গেলাম, এই পাথ বরাবর একটা লাইন বরাবর মেবি কার্ভ স্ট্রেট সেদিক বরাবর যদি ইন্টিগ্রেট করি সেটাকে আমরা বলছি লাইন ইন্টিগ্রেশন। ঠিক আছে, যেমন যদি কনজারভেটিভ ফোর্স হয় তাহলে পরে কি বললাম যে শুধুমাত্র ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্টের উপরে ওয়ার্ক ডান ডিপেন্ড করবে। কিন্তু যদি ধর ফ্রিকশন হয়, ধর প্রত্যেক ফ্রিকশন ফোর্সের কনস্ট্যান্ট ভ্যালু হচ্ছে কোনো জায়গায় 4 নিউটন। এখন এই ডিস্টেন্সটা হচ্ছে ফোর্সের ভ্যালু হচ্ছে 4 নিউটন, কোন না তো ফ্রিকশন ফোর্সের কাইনেটিক ফ্রিকশনের ভ্যালু। আর এই পথটা হচ্ছে ধর 3 মিটার, এই দিক বরাবর যদি যায় তাহলে 5 মিটার। তাহলে ফ্রিকশনাল ফোর্সের জন্য যদি আমি ওয়ার্ক ডান দেখতে যাই তাহলে টোটাল ওয়ার্ক ডান কত হবে 4 × 5 জুল, তার সামনে মাইনাস কারণ ফোর্সের এগেনস্টে হয়েছে, তো 4 × 5 দ্যাট ইজ ইকুয়াল টু -20 জুল। এটা যে ফ্রিকশনাল ফোর্স, এটা কিন্তু পাথের উপরে ডিপেন্ড করবে, কোন ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্টের উপর শুধু না, যে যত বেশি বড় পথ হবে তত বেশি ওয়ার্ক ডান হবে। ওকে, তো কোনো লাইন বরাবর যদি ইন্টিগ্রেশন করি সেটা ছিল লাইন ইন্টিগ্রেশন। এবার কোনো সারফেস বরাবর যদি কোনো ইন্টিগ্রেশন করতে হয় আমাকে, তাহলে পরে সেটা হবে সারফেস ইন্টিগ্রেশন। যেমন ধর কোন একটা জায়গার তুই এরিয়া ক্যালকুলেট করবি, তো তার জন্য কি আমি একটা ছোট্ট কি করবো, ধর এরকম একটা কনফিগারেশন দিয়েছি, তাহলে আমি কি করবো, এরকম একটা ছোট্ট স্লাইস কেটে নেবো। ঠিক আছে, তাহলে ধর এইটুকু হচ্ছে ডিএক্স, বা আরো সিম্পল তোদের ম্যাথেরও হেল্প হয়ে যাবে। ধর এটা একটা প্যারাবোলার ফর্ম, তো y স্কোয়ার ইকুয়াল টু 4ax, প্যারাবোলার ইকুয়েশন। তো আমি কি করব, কোনো সময় কোন একটা জায়গায় ছোট্ট একটা লেন্থ নিয়ে নেবো, কোন একটা ছোট্ট y, তার জন্য ছোট্ট dx দেখবো। তাহলে এই এরিয়াটুকু কত, এটাকে যদি মোটামুটি ভাবে আমি একটা রেক্ট্যাঙ্গেল ভেবে নিই, তাহলে এই এরিয়াটুকু মানে আমি ধরে নিচ্ছি এটা এত ছোট যে এটুকু মোটামুটি ভাবে স্ট্রেট। ওকে, তো এইটুকুর এরিয়া কত না, তো y dx, তাই তো? এইটুকু হাইট যদি y হয় আর এইটুকু যদি dx হয় তাহলে y dx। তাহলে টোটাল এরিয়া ধর এটা হচ্ছে x = a থেকে x = b পর্যন্ত, তুই বা x = 0, এখানে বলতে হবে x = 0 থেকে x = a পর্যন্ত তুই এরিয়া ক্যালকুলেট করতে চাস, তাহলে টোটাল এরিয়া কত হবে, তো ইন্টিগ্রেশন y dx ছিল এইটুকুর এরিয়া, এরকম ছোট্ট ছোট্ট সবগুলোকে আমরা অ্যাড করে দেবো। সেই অ্যাড করার মানে কি না, তো x = 0 থেকে x = a পর্যন্ত ইন্টিগ্রেট করে দেবো। তাতে কি করবো না, তো y স্কোয়ারের যেটা ভ্যালু ছিল সেখান থেকে আমরা y টাকে এক্সট্রাক্ট করবো, y = কত হচ্ছে √4ax ইন্টিগ্রেশনটা কমপ্লিট করব। আমার ইন্টিগ্রেশনে কোনো ইন্টারেস্ট নাই, তাই ইন্টিগ্রেশন আমি কমপ্লিট করতে যাচ্ছি না। জিনিসটা আশা করি বোঝা গেছে। তারপরে আমরা এই এরিয়াটাকে আমরা ক্যালকুলেট করতে পারবো। এটা কি করলাম আমরা, একটা এরিয়ার উপরে ইন্টিগ্রেশন। ওকে, তো এটা তো সিম্পল স্কেলার ছিল। ভেক্টর ইন্টিগ্রেশন নিয়ে আমরা ইন্টারেস্টেড, আমরা স্কেলার ইন্টিগ্রেশন নিয়ে ইন্টারেস্টেড না, আমরা ভেক্টর ইন্টিগ্রেশনের উপরে ইন্টারেস্টেড। তো প্রত্যেকটা ইন্টিগ্রেশনই ভেক্টর ইন্টিগ্রেশনে একটা আলাদা আলাদা ফিজিক্যাল কোয়ান্টিটি দিচ্ছিল। যেমন আগেরটাতে তোরা দেখলি যে ওয়ার্ক ডান দিল, না তো কি ইলেকট্রিক ফিল্ড ভেক্টরের একটা লাইন বরাবর যদি আমি ইন্টিগ্রেশন করি E.dl বা E.dx, কোন একটা লাইন বরাবর যদি সি কার্ভ বরাবর বা সি লাইন বরাবর, যদি সি মানে আমি একটা যে কোনো একটা কার্ভ পি থেকে কিউ পর্যন্ত ধর গেছে সি কার্ভটার নাম, তো এই পাথ বরাবর যদি ইন্টিগ্রেশন করি তাহলে পি আর কিউ পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত সেটা ও মেজার করে দেয়। পোটেনশিয়াল ডিফারেন্স কত পি কিউ এর মধ্যে, তো সেটা ও মেজার করে দেয় এই লাইন ইন্টিগ্রেশনটা। সেরকম যে কোনো একটা ভেক্টরের যদি আমি সারফেস ইন্টিগ্রেশন করি, তো সারফেস দিয়ে নেট কতটা ফ্লাক্স পাস হচ্ছে সেটার একটা মেজার দেয়।
যে কোনো ভেক্টরের ক্ষেত্রে। তার আগে যদি তোদের ফিল্ড লাইন্স ভুলে গিয়ে থাকিস, ফ্লাক্স কি হচ্ছে, ফিল্ড লাইন্সের মেজারমেন্ট দেয়। ফিল্ড লাইন্স বলতে তোদের মনে থাকবে যে ইমাজিনারি লাইন, যেটা আমরা ধরেছিলাম কি পজিটিভ চার্জ থেকে শুরু হয় দিয়ে ইনফিনিটি পর্যন্ত যায়, অথবা ইনফিনিটি থেকে শুরু করে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জে এসে টার্মিনেট করে। পজিটিভ চার্জ থেকে শুরু হয়ে নেগেটিভ চার্জে যেতে পারে, অথবা ইনফিনিটি পর্যন্ত চলে যাবে, আবার ইনফিনিটি থেকে নেগেটিভ চার্জে আসতে পারে আইসোলেটেড নেগেটিভ চার্জের ক্ষেত্রে। ওকে, তো ফিল্ড লাইনের যে ক্লাসটা হয়েছে ওখানে দেখে নিবি একটু। তো কোনো একটা এরিয়ার মধ্যে দিয়ে কতগুলো ফিল্ড লাইন পাস করছে তার একটা মেজার দেয় ফ্লাক্স। আমি শুধু ইলেকট্রিকের কথা বলছি না, এখন ফ্লাক্সের যদি কথা বলি, ইন জেনারেল যদি যে কোনো একটা ভেক্টরের যদি কোনো সারফেস বরাবর আমরা সারফেস ইন্টিগ্রেশন করি, তাহলে পরে কী পাবো, ওই সারফেস বরাবর নর্মালি কতটা ফ্লাক্স পাস করেছে তার একটা আমরা মেজারমেন্ট পেয়ে যাব। ঠিক আছে, তো এমনিতে যে কোনো একটা ভেক্টরে ধর এ ডট এস, এ একটা ভেক্টর, এ যে কোনো একটা ভেক্টর, মেবি ইলেকট্রিক ফিল্ড ভেক্টর, মেবি ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর, মেবি গ্র্যাভিটেশনাল ফিল্ড ভেক্টর। তো এ ভেক্টরের জন্য ধর এরকম একটা ইউনিফর্ম সারফেস আছে, এর প্রত্যেকটা পয়েন্টে এই সারফেসটাকে একটা পার্টিকুলার অ্যাঙ্গেলেই ইন্টারসেক্ট করে এ ভেক্টরটা, মানে এ ভেক্টর ওই এরিয়া ভেক্টরের সঙ্গে প্রত্যেকটা পয়েন্টে একই অ্যাঙ্গেল করে আছে, মানে এও ইউনিফর্ম, এরিয়া ভেক্টরটাও ইউনিফর্ম। তাহলে সেক্ষেত্রে ফ্লাক্স ক্যালকুলেট করা খুব সহজ। ফ্লাক্সকে আমরা ফাই সাইন দিয়ে ডিনোট করি। তো সেক্ষেত্রে ফ্লাক্স ক্যালকুলেট করা খুবই সহজ। কি হতো, এ আর এরিয়া ভেক্টর যদি এস হয় তাহলে এ ডট এস। এরিয়া ভেক্টরের ডাইরেকশন জানি তো কি হয় না, তো এরিয়া একটা ভেক্টর কোয়ান্টিটি। যখন তোদেরকে ক্লাস 11-এ আমি পড়িয়েছিলাম তখন আমি তোদেরকে বলেছিলাম যে এরিয়া ভেক্টর কোয়ান্টিটি তার কারণ কীরকম ভাবে পাওয়া যায় না, তো ক্রস প্রোডাক্ট করলে পরে লেন্থ আর ব্রেডথ যদি আমরা ক্রস করি তাহলে এ ক্রস বি will give the direction of area vector। মানে এ ভেক্টর এ ক্রস বি যদি হয় তাহলে এ থেকে বি এর দিকে যদি ফিঙ্গারগুলোকে কার্ল করি তাহলে থাম্ব যেদিকে পয়েন্ট করে থাকবে দ্যাট উইল বি দ্য ডাইরেকশন অফ দ্য এরিয়া ভেক্টর। যদি বি ক্রস এ করি তারপরে উল্টো দিকে হয়ে যাবে, তখন সেটা হবে এরিয়া ভেক্টরের ডাইমেনশন, ডাইরেকশন। জেনারেলি কোন একটা কার্ভড সারফেসের ক্ষেত্রে এরিয়া ভেক্টরের সবসময় এরিয়া কি হয়, যে প্লেনটা নিয়ে কথা বলা হচ্ছে তার পারপেন্ডিকুলার বা নর্মাল ডাইরেকশন বরাবর হয়। ওকে, তার আউটার নর্মাল ডাইরেকশন বরাবর হয়। যেমন একটা যদি কার্ভড সারফেস নেই, কার্ভড সারফেসের ক্ষেত্রে কি হয়, আউটওয়ার্ড নর্মাল। মানে ধর এরকম একটা কার্ভড সারফেস আছে, এখানে যদি এরিয়া ভেক্টর জানতে চাই তাহলে এই দিক বরাবর হবে, এখানে যদি জানতে চাই তাহলে এই দিক বরাবর হবে। একটা স্ফিয়ারের ক্ষেত্রে তাহলে কি হবে, এখানে এটা, এখানে এটা, এটা হচ্ছে প্রত্যেকটা পয়েন্ট এরিয়া ভেক্টরের ডাইরেকশন এখানে চেঞ্জ হচ্ছে। ওকে, তো যে কোনো একটা এখানে এ ভেক্টরের ধরুন এ ভেক্টরের জন্য কতটা ফিল্ড লাইনস এর দিক দিয়ে পাস হচ্ছে তার একটা মেজারমেন্ট দেবে ফ্লাক্স। তো ইলেকট্রিক ফ্লাক্সের যদি কথা বলি তাহলে ই ভেক্টর দিয়ে আমরা ডট করব। যদি এখান দিয়ে কতটা ইলেকট্রিক ফ্লাক্স পাস হচ্ছে যদি আমরা জানতে চাই, আর এই যদি একই রকম ভাবে ইউনিফর্ম হয়, অর্থাৎ সারফেস ভেক্টরটাও কোনো জায়গাতে ডাইরেকশন চেঞ্জ করেনি, একই রকম আছে, এবং ইলেকট্রিক ফিল্ড ভেক্টরও ওই রিজিয়নে ইউনিফর্ম, অর্থাৎ একই অ্যাঙ্গেল করে বারবার প্রত্যেকটা জায়গায় ম্যাগনিটিউড সেম এবং একই অ্যাঙ্গেল করে এরিয়া ভেক্টরকে কাট করেছে, তাহলে পরে কি হবে না, তো ই ডট এস, এই ই ডট এস কি দেবে না, তো ইলেকট্রিক ফ্লাক্স দেবে না, তো ই ভেক্টরের ধরুন এস এরিয়ার মধ্যে দিয়ে যে ইলেকট্রিক ফ্লাক্স পার হচ্ছে, যে ইলেকট্রিক ফ্লাক্স হচ্ছে তার একটা মেজারমেন্ট দেবে। ফ্লাক্স হচ্ছে কি না, তো ফিল্ড লাইন্সের একটা মেজারমেন্ট, যে কতগুলো ফিল্ড লাইন্স পার হচ্ছে তার একটা মেজারমেন্ট দেয় কে, ফ্লাক্স। ওকে, তো ই ডট ডিএস কি দিচ্ছে, ই ডট এস দিচ্ছে এই এরিয়া দিয়ে কতটা ফ্লাক্স যাচ্ছে তার একটা মেজারমেন্ট। ক্লিয়ার? এখন এরিয়া যে সবসময় আমার এরকম ইউনিফর্ম হবে আর ভেক্টরও সবসময় ইউনিফর্ম হবে এরকম তো কোনো মানে নাই। তাই আমরা কি করি, ধর যে কোনো একটা আরবিট্রারি শেপের এরিয়া আছে, তার মধ্যে ধর এখানে একটা যে কোনো একটা ভেক্টর এ, আমি আর লাইন ড্র করছি না, একটা অ্যারো দিয়ে বোঝাচ্ছি যে ধর এরিয়া ভেক্টরের ডাইরেকশন হচ্ছে এটা। তখন আমি কি করব, এর আশেপাশে একটা ছোট্ট এলিমেন্টারি এরিয়া ডিএস কনসিডার করবো যার ডাইরেকশন সাপোজ এটা।
ছোট্ট এলিমেন্টারি এরিয়া ভাববো ডিএস। ওকে, তো ডিএস এর জন্য এটা কি, এটা কিন্তু কোনো কার্ভ লাইন না, আমি এখানে এরিয়ার কথা বলছি। তো এই ডিএস এর মধ্যে দিয়ে এ ভেক্টরের জন্য ফ্লাক্স কতটা, তো সেটাকে আমি যদি ছোট্ট এরিয়ার মধ্যে দিয়ে ফ্লাক্স ক্যালকুলেট করছি, সেটাকে আমি ডিফাই দিয়ে ডিনোট করছি। তো ডিফাই ইকুয়াল টু কত না, তো এ ডট ডিএস। এটা কি ইন্টিগ্রেশন, সারফেস ইন্টিগ্রেশন। জেনারেলি পরে যখন অন্যান্য বইয়ে পড়বি, ম্যাথমেটিক্সের বা পিওর ফিজিক্সের যখন বই পড়বি, তখন সারফেস ইন্টিগ্রেশনকে দুটো ইন্টিগ্রেশন দিয়ে ডিনোট করা হয়, আর ভলিউম ইন্টিগ্রেশনকে তিনটে ইন্টিগ্রেশন দিয়ে ডিনোট করা হয়। এমনি জেনারেল তোদের যে সমস্ত বইগুলোতে আছে সেখানে একটাই ইন্টিগ্রেশন আছে, সেই কারণে কনফিউজ যাতে না হয়ে যাস, আমিও একটা ইউজ করছি। কিন্তু মনে রাখবি বেসিক্যালি এক্ষেত্রে দুটো সারফেস ইন্টিগ্রেশন বোঝানোর জন্য দুটো ইন্টিগ্রেশন সাইন ইউজ করা হয়। কারণ কি, এটা হচ্ছে 2 ডাইমেনশনের উপরে ইন্টিগ্রেশন, এরিয়া 2 ডাইমেনশনের উপরে, লাইন হচ্ছে 1 ডাইমেনশনের উপরে ইন্টিগ্রেশন হয়, অর্থাৎ এক্ষেত্রে একটাই প্যারামিটার থাকে। তো কি বললাম, এ ডট ডিএস কি দিচ্ছে, সরি ইন্টিগ্রেশন কেন সাইন দিয়ে দিয়েছি, এ ডট ডিএস কি দিচ্ছে, এ ডট ডিএস দিচ্ছে কি, এই যে ছোট এলিমেন্টারি এরিয়াটা ওর মধ্যে দিয়ে ফ্লাক্স কতটা যাচ্ছে তার একটা মেজারমেন্ট দিচ্ছে এ ডট ডিএস। ওকে, কোন ভেক্টরের জন্য ফ্লাক্স, এ ভেক্টরের জন্য ফ্লাক্স। এ মে বি ইলেকট্রিক ফিল্ড ভেক্টর, মে বি গ্র্যাভিটেশনাল ফিল্ড ভেক্টর, মে বি ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর, যে ভেক্টরই হোক না কেন তার জন্য এই ডিএস এরিয়ার মধ্যে দিয়ে কতটুকু ফ্লাক্স পার হচ্ছে তার একটা কিরকম ভাবে না, তো এই ফ্লাক্স নরমালি কতটা যাচ্ছে, কারণ এ ডট ডিএস করলে পরে কি হবে, ডিএস ভেক্টরের ডাইরেকশন বরাবর কতটুকু ফ্লাক্সের মানে ইলেকট্রিক এ ভেক্টরের কম্পোনেন্ট কত অ্যাকচুয়ালি সেটাই পেয়ে যাবে তোরা। তো এখন যদি আমি টোটাল এরিয়া, এই টোটাল এরিয়াটা যদি এস হয়, তাহলে টোটাল এরিয়া দিয়ে কতটা ফ্লাক্স পার হচ্ছে না, তো ইন্টিগ্রেশন এস এ ডট ডিএস। ওকে, এটা গেল টোটাল এরিয়া দিয়ে কতটা ফ্লাক্স পার হচ্ছে। এই টোটাল যে এরিয়াটার কথা বলা হচ্ছিল সেটাকে আমি ইন্টিগ্রেট করলাম, তার কারণ প্রতিটা পয়েন্টে এরিয়া ভেক্টরের ডাইরেকশন আলাদা আলাদা হতে পারে, আবার একই হতে পারে, এ ভেক্টরের ভ্যালু প্রতিটা পয়েন্টে আলাদা আলাদা হতে পারে, তাই সেটাকে আমরা কি করছি, থ্রু আউট ইন্টিগ্রেট করছি। ওকে, তো এটা হলো এ ভেক্টরের ধরুন এস এরিয়ার মধ্যে দিয়ে ফ্লাক্স। নেক্সট দেখো, এখন এই যে ইন্টিগ্রেশনের কথা বললাম, লাইন ইন্টিগ্রেশন, আর এই যে সারফেস ইন্টিগ্রেশন বললাম, দুটোই কিন্তু ওপেন ইন্টিগ্রেশন ছিল। এখন আমরা ক্লোজড ইন্টিগ্রেশনের কথা বলবো, যে ক্লোজ লাইন ইন্টিগ্রাল, ক্লোজ সারফেস ইন্টিগ্রাল। তো ক্লোজ লাইন ইন্টিগ্রাল আর ক্লোজ সারফেস ইন্টিগ্রাল বলতে কি বোঝায়, ক্লোজ লাইন মানে কি, এটা ছিল একটা ওপেন লাইন, ক্লোজ হয়ে যাওয়া মানে কি, যে এই লাইনটা ঘুরে আবার ইনিশিয়াল পয়েন্টে ফিরে এসছে। ওকে, এরকম হলে পরে আমরা বলবো ক্লোজ লাইন। ক্লোজ লাইন যদি হয় তাহলে তার মাঝে একটা এরিয়া ওর মধ্যে বাউন্ডেড থাকে, ও কি করে একটা এরিয়াকে বেঁধে রাখে ওর মধ্যে, ক্লোজ লাইনের মধ্যে। ঠিক আছে, এটা কিন্তু কোনো ক্লোজ সারফেস না, এটা একটা ওপেন সারফেস। ঠিক আছে, যেমন একটা রিং, একটা ক্লোজ লাইন, ওর মাঝে একটা এরিয়া আছে, একটা ডিসের পেরিফেরি বা সার্কামফারেন্স, একটা ক্লোজড লাইন, তার মাঝে কি আছে, ডিসের এরিয়াটা বাঁধা পড়ে আছে। ওকে, তো এটা কি একটা ক্লোজ লাইন, এর মাঝে একটা এরিয়া বাঁধা আছে, কিন্তু এটা কোনো ক্লোজ সারফেস না। ক্লোজ সারফেসের এক্সাম্পল কিরকম, যখন সারফেসটা চারিদিক থেকে ঘেরা পড়ে যাবে, যেমন একটা ফুটবলের ভেতরের সারফেস মানে ফুটবল, সেটা কি একটা ক্লোজ সারফেসের এক্সাম্পল। চার দেওয়াল, ছাদ, মেঝে নিয়ে এই ঘরটা টোটালটা একটা ক্লোজ সারফেস। ক্লোজ সারফেসের মধ্যে একটা ভলিউম বাঁধা থাকে, ক্লোজ সারফেসের ভেতরে কি থাকে, একটা ভলিউম বাউন্ডেড থাকে। একটা ভলিউমের আউটার সারফেসটাকে আমরা বলছি ক্লোজ সারফেস, সেরকম একটা এরিয়ার আউটার পেরিফেরিটাকে আমরা বা সার্কামফারেন্সটাকে আমরা বলছি ক্লোজড লাইন। কি বললাম বোঝা গেছে? তখন এই লাইনকে ইন্টিগ্রেশনের রুল সেম, কোনো কিছু পার্থক্য নাই। ক্লোজড লাইন ইন্টিগ্রাল বোঝানোর জন্য ই ডট, আমি ই বলে বলছি না, যে কোনো একটা ভেক্টর, কারণ ই ডট ডিএল এর ক্লোজ লাইন ইন্টিগ্রাল সবসময় 0 হয়ে যায়। তো এটাকে বলা হচ্ছে ক্লোজড লাইন ইন্টিগ্রাল। এই সাইনটা সি মানে সি কার্ভের উপরে ধরে এরকম একটা কার্ভ, যেটা ক্লোজ কার্ভ, তো এই সাইনটা দিয়ে দেওয়া মানে হচ্ছে, এই গোল সাইনটা দিয়ে দেওয়া মানে হচ্ছে সেটা ক্লোজড ইন্টিগ্রেশনকে বোঝাচ্ছে, এ ডট ডিএল। ওকে, ই ডট ডিএল
ই ডট ডিএল এর যদি ক্লোজড লাইন ইন্টিগ্রেশন নিই এটা সবসময় জিরো হবে, এটা আগের দিন আলোচনা করেছিলাম। তার কারণ কি বলেছিলাম, ই হচ্ছে কনজারভেটিভ ফোর্স ফিল্ড আর ই ডট ডিএল কি দেয়, ওয়ার্ক ডান দেয়। তো ক্লোজ লাইন বরাবর যদি আবার আমি ফিরে চলে আসি এই পয়েন্টেই, তাহলে পরে ডিসপ্লেসমেন্ট কত, জিরো, তাই ওয়ার্ক ডান কত হবে, জিরো। ওকে, এবার সারফেস, এটা এখানে আমরা সি লিখি বা লাইন ইন্টিগ্রেশন, সি লেখা মানে হচ্ছে এটা কার্ভ বরাবর ইন্টিগ্রেশন হচ্ছে, লাইন ইন্টিগ্রেশন হচ্ছে। এবার দেখি যে সারফেস ইন্টিগ্রেশন, যেটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, সারফেস ইন্টিগ্রেশন। তো ক্লোজড সারফেস ইন্টিগ্রেশন বোঝানোর জন্য আমরা এখানে এস লিখবো, এ ডট ডিএস। দেখ ইন্টিগ্রেশন কি সেটা তো বুঝতে পারছি, রুল একই, যে ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন আমাকে করতে হবে। এর ফিজিক্যাল সিগনিফিকেন্স কি, এটা কি বলতে চাই, যে এ ডট ডিএস আমাকে কি দেয়, সিম্পলি এ ডট ডিএস, এ ভেক্টরের ধরুন এস যে এরিয়াটা তার মধ্যে দিয়ে কতটুকু ফ্লাক্স যায় সেটা আমাকে দিচ্ছিল। এ ডট ডিএস, ডিএস এর মধ্যে দিয়ে কতটা যায়, আর আগে যেটা ক্লোজ লাইন ছিল এই এরিয়ার উপরে ইন্টিগ্রেশন করেছিলাম, সেটা এই এরিয়া দিয়ে কতগুলো এ ভেক্টরের ধরুন ফ্লাক্স যাচ্ছিল সেটা আমাকে দিচ্ছিল। এখন যদি কোনো ক্লোজ লাইন ইন্টিগ্রেশন হয়, ধর এরকম একটা ক্লোজ সারফেস আছে যেটাকে আমি এস দিয়ে ডিনোট করেছি, এস দিয়ে ডিনোট করেছি, এটা হচ্ছে এস সারফেসটা আমাদের একটা সিমেট্রিক সারফেস, মানে এর আউটার ভেতরে ভলিউম আছে, আউটার সারফেস যেটা সেটা হচ্ছে এস। তো এই ইন্টিগ্রেশন এ ডট ডিএস আমাকে কি দেয়, এটা আমাকে এ ভেক্টরের ধরুন নেট ফ্লাক্স দেয়, কি দেয়, এ আমাকে দেয় নেট ফ্লাক্স, নেট ফ্লাক্স। এ আবার কোন ধরনের জিনিস হলো, ফ্লাক্স ছিল, এ ডট ডিএস আমাকে ফ্লাক্স দিচ্ছিল, এ দিচ্ছে আমাকে নেট ফ্লাক্স। নেট ফ্লাক্স মানেটা কি, খুব ভালো করে বুঝবি জিনিসগুলো, নাহলে পরে প্রসেস ল ক্লিয়ার হবে না। নেট ফ্লাক্স জিনিসটা কি, নেট ফ্লাক্স মানে হচ্ছে আউটগোয়িং ফ্লাক্স মাইনাস ইনকামিং ফ্লাক্স। মাইনাস ইনকামিং ফ্লাক্স। তার মানে কি, আউটগোয়িং ফ্লাক্স এই সারফেস থেকে কিছু ফ্লাক্স, এই সারফেসের মধ্যে কিছু ফ্লাক্স ঢুকেছে, কিছু ফিল্ড লাইন ঢুকেছে, কিছু ফিল্ড লাইন বেরিয়ে গেছে। ওকে, কিছু ফিল্ড লাইন ঢুকেছে, কিছু ফিল্ড লাইন বেরিয়ে গেছে। যেগুলো বেরিয়ে গেছে বা যে ফ্লাক্স বেরিয়ে গেছে, ফ্লাক্স হচ্ছে সেই ফিল্ড লাইনের মেজারমেন্ট, একটা ফ্লাক্স কি সেই ফিল্ড লাইন্সের একটা মেজারমেন্ট। তো যে পরিমাণ ফ্লাক্স বেরিয়ে গেছে মাইনাস যে পরিমাণ ফ্লাক্স ঢুকেছে, যে পরিমাণ ফ্লাক্স বেরিয়ে গেছে সেটাকে আমরা বলছি আউটগোয়িং ফ্লাক্স, যে পরিমাণ ফ্লাক্স ঢুকেছে সেটাকে আমরা বলছি ইনকামিং ফ্লাক্স। আউটগোয়িং ফ্লাক্স মাইনাস ইনকামিং ফ্লাক্স দ্যাট ইজ ইকুয়াল টু নেট ফ্লাক্স। যদি আউটগোয়িং ফ্লাক্স আর ইনকামিং ফ্লাক্স সমান সমান হয়ে যায় তাহলে নেট ফ্লাক্স জিরো। যদি আউটগোয়িং ফ্লাক্স নেট ফ্লাক্স ইনকামিং ফ্লাক্সের চেয়ে বেশি হয় তাহলে পরে নেট ফ্লাক্স পজিটিভ। যদি আউটগোয়িং ফ্লাক্সের চেয়ে ইনকামিং ফ্লাক্স যদি কম হয়, এই আউটগোয়িং ফ্লাক্সের চেয়ে ইনকামিং ফ্লাক্স যদি বেশি হয় তাহলে পরে নেট ফ্লাক্স নেগেটিভ। তাহলে তিনটে জিনিস আসছে, যে নেট ফ্লাক্স এটা পজিটিভও হতে পারে, এটা নেগেটিভও হতে পারে, জিরো হতে পারে। কি বললাম বুঝতে পারা গেল? যদি এটা বেশি হয়, এটা যদি কম হয় তাহলে পরে পজিটিভ, এটা সমান জিরো, এটা কম এটা বেশি, তখন রেজাল্ট হচ্ছে নেগেটিভ। এই তিনটে জিনিসই হতে পারে। ওকে, এখন আমরা এক্সাম্পল নিয়ে দেখি যে আমাদের যে ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে কখন কোনটা পসিবল, পজিটিভ নেগেটিভ এখন হয়তো একটু কিরকম লাগছে। টোটাল জিনিসটা তোদের কাছে একদম জলের মতো ক্লিয়ার হয়ে যাবে।
দেখ পজিটিভ হওয়া মানে কি, নেট ফ্লাক্স পজিটিভ আছে তার মানে কি এই সারফেসের মধ্যে এমন কেউ আছে, মানে এই যে ক্লোজ সারফেসটা তার মধ্যে এমন কেউ আছে যে ফ্লাক্স তৈরি করছে, যেখান থেকে ফ্লাক্স বাইরে বেরোচ্ছে, তাই নেট ফ্লাক্স পজিটিভ। তাই যে পরিমাণ ফ্লাক্স ঢুকেছে তার চেয়ে ফ্লাক্স বেশি বেরোচ্ছে। এখান থেকে ফ্লাক্স পজিটিভ আসছে মানে ভেতর থেকে কেউ ফ্লাক্স তৈরি করছে, তাছাড়া তো সম্ভব না। কারণ ইলেকট্রিক ফ্লাক্স তো কোনো জায়গায় ঢোকার পর একটা ফ্লাক্স থেকে তো দুবার তিনটে বেরোতে পারে না। একটা ফ্লাক্স এক্সট্রা স্ট্রেট লাইন, সেটা একটা ফেল লাইন কিরকম না, তো একটাই কন্টিনিউয়াস লাইন, কোথাও ব্রেক করতে পারে না, কোথা থেকে একটা থেকে দুটো বেরোতে পারে না, কোথাও ইন্টারসেক্ট করতে পারে না, তার সমস্ত প্রপার্টি পড়ে এসেছিস। তো নেট ফ্লাক্স পজিটিভ হচ্ছে তার মানে অবশ্যই এখানে কেউ আছে যে ফ্লাক্স তৈরি করছে, যে ফিল লাইন্স তৈরি করছে। নেগেটিভ মানে এখানে কেউ আছে যে ফ্লাক্স খেয়ে ফেলছে। খেয়ে ফেলছে মানে কি, যেখানে ফ্লাক্স গেট টার্মিনেট করছে। আশা করি এবার ক্লিয়ার হচ্ছে। আরে জিরো জিরো হয়ে যাওয়া মানে কি, হয় এখানে কেউ নাই ফ্লাক্স তৈরি করার বা ফ্লাক্স খেয়ে নেওয়ার, অথবা ইকুয়ালি কোথায় কি হয়েছে, যতগুলো ফ্লাক্স ঢুকেছে ততগুলো ফ্লাক্সই বেরিয়ে গেছে। অথবা এমনটাও হতে পারে ঠিক যতটুকু অ্যামাউন্টের ফ্লাক্স এখানে তৈরি হচ্ছে ততটুকু অ্যামাউন্টেরই অন্য কেউ আছে যে ততটুকু অ্যামাউন্টের ফ্লাক্স অ্যাবজর্ব করে নিচ্ছে। ফলে নেট ফ্লাক্স যতটুকুই ইনকামিং ফ্লাক্স ততটুকুই আউটগোয়িং ফ্লাক্স, নেট ফ্লাক্স জিরো। কি বললাম বোঝা গেল? ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখ যদি এখানে কোনো পজিটিভ চার্জ থাকে, এই এরিয়ার মধ্যে যদি কোনো পজিটিভ চার্জ থাকে, এই এরিয়ার মধ্যে যদি কোনো পজিটিভ চার্জ থাকে, তাহলে পজিটিভ চার্জের জন্য নেট ফ্লাক্স কি, পজিটিভ চার্জের জন্য পজিটিভ চার্জ থেকে কি হয়, ফিল লাইন বেরিয়ে আসে, ফিল লাইন বেরিয়ে আসে। তাহলে পরে এখান থেকে যদি ফিল লাইন বেরোয় তাহলে নেট চার্জ, নেট ফ্লাক্স কি হবে, যে পরিমাণ ফ্লাক্স ঢুকেছিল তার চেয়ে বেশি পরিমাণ ফ্লাক্স এখান থেকে তো ফিল লাইন বেরিয়ে যাচ্ছে চারিদিকে, তাহলে নেট ফ্লাক্স কি হবে, যদি প্লাস কিউ চার্জ থাকে তাহলে নেট ফ্লাক্স পজিটিভ হবে, যদি কোনো পজিটিভ চার্জ ভেতরে থাকে। তো যদি কোনো নেগেটিভ চার্জ ভেতরে থাকে তাহলে কি হবে, সেখানে ফিল লাইন্স গিয়ে টার্মিনেট করবে, তাহলে যে পরিমাণ ফ্লাক্স ঢুকছে সেটা অ্যাবজর্ব হয়ে যাবে, হ্যাঁ কি না? থার্ড, জিরো কখন হতে পারে না, তো ভাই ইকুয়াল অ্যামাউন্টের পজিটিভ নেগেটিভ চার্জ আছে, তাই যে পরিমাণ তৈরি হচ্ছে এ আবার ততটুকু পরিমাণ অ্যাবজর্ব করে নিচ্ছে, তাই যতগুলো ঢুকছে ততগুলোই অ্যাবজর্ব হয়েছে, বা কেউ না। এই দুটো কেসে কি হতে পারে, যে নেট ফ্লাক্স জিরো। আশা করি নেট ফ্লাক্সের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, ফ্লাক্সের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, নেট ফ্লাক্সের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, ক্লোজড লাইন ইন্টিগ্রাল, ক্লোজ সারফেস ইন্টিগ্রাল কি ক্লিয়ার হয়েছে, তাদের মানে কি কি দেয় সারফেস ইন্টিগ্রাল, কোন একটা ভেক্টরের সারফেস ইন্টিগ্রাল কি দেয়, ইলেকট্রিক কোন একটা ফোর্স ভেক্টরে যদি লাইন ইন্টিগ্রাল করি সেটা সবসময় ওয়ার্ক ডান দেয়, কখন সেটা পাথের উপর ডিপেন্ড করে, কখন সেটা পাথের উপর পাথ ইন্ডিপেন্ডেন্ট, সেটাও ক্লিয়ার হয়েছে। সারফেস ইন্টিগ্রেশনের ফ্লাক্স কি, ফ্লাক্স ফিল্ড লাইন্সের মেজারমেন্ট, নেট ফ্লাক্স মানে কি, আউটগোয়িং মাইনাস ইনকামিং ফ্লাক্স, আউটগোয়িং ফ্লাক্স কি, ইনকামিং ফ্লাক্স কি, কখন এটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, জিরো হতে পারে। যদি এই জায়গাটা ক্লিয়ার না হয় ভিডিওটাকে পরে আবার রিপিট করে এই জায়গাটা দেখবি, এটা খুব কনসেপচুয়াল জায়গা, এই কনসেপ্ট যেন গন্ডগোল না হয়, ঠিক আছে? এখন সবচেয়ে ভালো অপশন হচ্ছে তুই ভিডিওটাকে আবার ঘুরিয়ে দেখতে পারবি, যেমন সামনাসামনি তোকে বলে দেওয়া যাচ্ছে না, হয়তো কোনো কোনো জায়গায় তুই কোয়েশ্চেনে করতে পারছিস না, কিন্তু এই অপশনটাও তোর থাকছে যে তুই ভিডিওটাকে আবার গিয়ে ঘুরিয়ে দেখতে পারবি। এরপরে যেটা আছে নেট ফ্লাক্সের উপরে বেস করে একটা আমাদের থিওরেম চলে আসছে, গসেস ল। থিওরেম বলবো না, এটা গসেস ল, ওকে? দেখ গসেস ল কি বলছে, গসেস ল বলছে কোন একটা ক্লোজ সারফেস বরাবর, ক্লোজ সারফেস থেকে যে নেট ফ্লাক্স আসছে, গসেস ল কিসের ব্যাপারে ল না, তো কোন একটা ক্লোজ সারফেস দিয়ে, ক্লোজ সারফেস থেকে কতটুকু ফ্লাক্স আসছে, কতটুকু ফ্লাক্স বলতে নেট ফ্লাক্স, কিন্তু তো কতটুকু ফ্লাক্স আসছে তার একটা মেজারমেন্টের ব্যাপারে গসেস ল আমাদেরকে একটা আইডিয়া দেয়। সেটা কি বলে, কোন একটা ক্লোজ সারফেস থেকে
যে নেট ফ্লাক্স সেটা কি ওই ক্লোজ সারফেসের মধ্যে যতটা ফ্রি চার্জ আছে তার 1/ε0 টাইমস। ওকে, তো নোট করবি এটা গসেস ল স্টেটমেন্ট, দুখানা স্টেটমেন্ট লিখতে পারিস যে দ্য নেট ফ্লাক্স ফ্রম আ ক্লোজ সারফেস, ক্লোজ কথাটা যেন ভুল না হয়, দ্য নেট ইলেকট্রিক ফ্লাক্স, ইলেকট্রিক কথাটা অবশ্যই ইউজ করবি, দ্য নেট ইলেকট্রিক ফ্লাক্স from a closed surface is 1/ε0 times the charge enclosed by the surface. Okay, the net flux from a closed surface, suppose this is a closed surface, the net flux from a closed surface is 1/ε0 times the charge enclosed by the surface. তার মানে কি হলো, net flux কোথা থেকে from the closed surface is 1/ε0 times the charge enclosed, কতটা চার্জ আছে এর মধ্যে, প্লাস q চার্জ আছে, তো 1/ε0 times the charge enclosed by the surface। এটা হলো আমার গসেস ল এর স্টেটমেন্ট। ওকে, এটার স্টেটমেন্টটাকে আরো এরকম ভাবে লেখা যায়, কারণ ফ্লাক্স ইকুয়াল টু কি ছিল, কিছুক্ষণ আগে আমরা ইলেকট্রিক ফিল্ডের জন্য ফ্লাক্স, কোন কিছুর ফ্লাক্স মানে কি, ইলেকট্রিক ফিল্ডের জন্য ফ্লাক্স কোন একটা ক্লোজ সারফেস মানে ই ডট ডিএস, তার ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন, কোন ক্লোজ সারফেস থেকে ফ্লাক্স মানে, তাহলে এর সারফেস ইন্টিগ্রেশন ই ডট ডিএস, এটা হচ্ছে এই ক্লোজ সারফেস বরাবর সারফেস ইন্টিগ্রেশন। ক্লিয়ার, এই ক্লোজ সারফেস বরাবর সারফেস ইন্টিগ্রেশন ই ডট ডিএসটা। তো এই ক্লোজ সারফেস বরাবর যদি আমি ইলেকট্রিক ফিল্ড ভেক্টরের সারফেস ইন্টিগ্রেশন করি তাহলে দ্যাট উইল গিভ দ্য নেট ফ্লাক্স ফ্রম দিস সারফেস। তাই গসেস লকে আমরা এরকম ভাবেও লিখতে পারি, দ্য নেট সারফেস ইন্টিগ্রাল অফ দ্য ইলেকট্রিক ফিল্ড ভেক্টর along any closed surface is equal to 1/ε0 times the charge enclosed by the surface. The net surface integration of the electric field vector, the net surface integration of the electric field vector along any closed surface is equal to 1/ε0 times the charge enclosed by the surface. That is E dot ds equal to q/ε0. That প্রথম লাইনটা যদি দেখিস, the net surface integration of the electric field vector, সেটা মানে কি, ইলেকট্রিক ফিল্ড ভেক্টরের সারফেস ইন্টিগ্রেশন, ক্লোজ সারফেস বরাবর সারফেস ইন্টিগ্রেশন মানে ওখান থেকে যে নেট ফ্লাক্স আসছে সেটা। এটা কিন্তু ফ্লাক্স ফাই, এটা কিন্তু আবার ইন্টিগ্রেশন ভাবিস না, কারণ এটাও ইন্টিগ্রেশনের মতো দেখতে, এটাও, এটা কিন্তু ফাই, ফ্লাক্সকে ফাই দিয়ে ডিনোট করা হচ্ছে। তো নেট ফ্লাক্স ফ্রম আ ক্লোজ সারফেস এস, মানে এস সারফেস দিয়ে যে নেট ফ্লাক্স যাচ্ছে দ্যাট ইজ ইকুয়াল টু the surface integration, closed surface integration E dot ds around the surface S is equal to the charge enclosed 1/ε0 times the charge enclosed by the surface. এটা গেল গসেস ল। ঠিক আছে, এটার উপরে বেস করে আমরা পরে প্রবলেম দেখব। ওকে, তোদেরকে প্রবলেম একটা করতে দেবো, এনসিইআরটির এক্সাম্পলের একটা খুব ফেভারিট প্রবলেম আছে, আমি পড়া দিচ্ছি এটা। ওকে।